এখন থাকি বাইরে, কিন্তু বলে না যে আমার পড়াশোনার ব্যাপারে যে ব্যাপারটা সেটা আমার নবগ্রাম বিদ্যাপীঠ সেখান থেকেই করেছি। বাইরে যে অন্যগুলো সব আপনারা শুনলেন, defense people who work in high technology, is this technology is available presently with India? মহাবিশ্বের রহস্য উন্মোচনের বিষয় নিয়ে এবার বেলুড় মঠের রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের প্লেসমেন্ট ও কেরিয়ার কাউন্সেলিং সেলের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো একদিনের আন্তর্জাতিক সেমিনার। বেলুড় বিদ্যা মন্দিরের ছাত্ররা ছাড়াও যোগ দিয়েছিলেন নানান স্কুল কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারাও। শনিবার দুপুর 2টো থেকে শুরু হয় সেমিনার। একমাত্র আলোচক হিসেবে ছিলেন নাসার জেট প্রোপালশন JLP বৈজ্ঞানিক এবং ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির ক্যালটেক বরিষ্ঠ বিজ্ঞানী গৌতম চ্যাটার্জি। এদিন বিবেকানন্দ সভাগৃহে অনুষ্ঠিত হয় এই সেমিনার। আলোচনার শুরুতেই গৌতমবাবু কন্যগড়ের নবগ্রামের ছাপোষা নিম্নবিত্ত পরিবারের পরিমণ্ডল থেকে শুধু অধ্যাবসায়ের জোরে নাসার অতি গুরুত্বপূর্ণ গবেষণাগারে একজন মহাকাশ বিজ্ঞানী হিসেবে যোগদানের সুদীর্ঘ পথের কথা উল্লেখ করেন। এদিনের আলোচনায় পৃথিবীর বাইরে মহাকাশের কোথাও প্রাণের সন্ধান রয়েছে কিনা তারই সন্ধানে সৌরমণ্ডলের অভ্যন্তরে ও তার বাইরে অনুসন্ধানের নানা পর্যায়ের বৈজ্ঞানিক গবেষণার বিবরণ তুলে ধরেন গৌতম বাবু। মহাকাশের অপার রহস্যের সমাধানে যুগে যুগে বৈজ্ঞানিকদের নিরন্তর সাধনা ও ক্রমে পরতে পরতে মহাকাশের রহস্য উন্মোচনের ঘটনাগুলি গল্পের মতো উঠে আসে তার আলোচনায়। সঙ্গে ছিল বড় পর্দায় প্রজেক্টরের সহায়তায় গ্রাফিক্স, ছবি ও মহাকাশের নানান দৃশ্য। মঙ্গলের আবহাওয়ায় মহাকাশ অবতরণের নানা ঝক্কি ও তার থেকে উদ্ধার পেতে ছোট আকারের জুতোর বাক্সের আকারের স্যাটেলাইটের ভাবনা থেকে শুরু করে মহাকাশযান রোভারের পেটের নিচে খুদে হেলিকপ্টার পাঠানোর পরিকল্পনা ও তার বাস্তবায়নের নানান জটিলতার কথাও সুন্দরভাবে তুলে ধরেন বাঙালি বিজ্ঞানী। শেষে ছাত্রছাত্রী ও শিক্ষকদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। জমজমাট মহাকাশ নিয়ে আলোচনা এদিন উপভোগ করেছেন সভাগৃহে উপস্থিত সকলে। হাওড়া থেকে বৈদ্যনাথ ঝাঁয়ের রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হুঁশ, জাগবে মানুষ। আমি বলি আসলে নবগ্রাম থেকে নাসার জার্নি আমার। কেন আমি বলছিলাম যে আমরা 6 ভাই বোন নবগ্রামে একটা ঘরে আমরা বড় হয়েছি। মানে মেটের মাটির মেঝে, তারপর অ্যাসবেস্টারের চাল, দুবেলা খাওয়াও জুটতো না। কিন্তু এই একটা ছিল, আমার মা সবসময় বলতেন, মা বাবা বলতেন যে আমাদের মতো মানুষের একটাই কিন্তু পথ, সেটা হচ্ছে ভালো করে অধ্যাবসায় করতে হবে। অধ্যাবসায়ের কোনো বিকল্প নেই। আর সে কথা মেনে রেখে কিন্তু আমরা 6 ভাই বোন বড়ো হয়েছি। আর চেষ্টা করেছি যে শেখার ব্যাপারটা, যে নম্বরের পেছনে কখনো ছুটিনি। কেননা আমি এখনও আজকাল বলি সব বাচ্চাদের যে নম্বরের পেছনে না ছুটে যে বোঝার চেষ্টা করা, যে কী ঘটছে, হোয়াট ইজ হ্যাপেনিং। আমরা যখন সেই ব্যাপারটা বুঝি তখনই কিন্তু আমাদের জ্ঞানের পরিধিটা বাড়ে। আর সেটাই চেষ্টা করেছি। তারপর আমি বি কলেজে ভর্তি হই, মানে 11-12 পাস করার পর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ, সেখান থেকে ইলেকট্রনিক্স পাস করি। আমি আসলে আইআইটিতেও চান্স পেয়েছিলাম, কিন্তু সেখানে যাওয়ার সুযোগ ঘটেনি। পয়সা কড়ির ব্যাপার ছিল, দূরে যাওয়ার ব্যাপার ছিল। তাই তারপর আমি বি কলেজ থেকে পাস করার পর আমি চাকরি নিতে হয় অর্থনৈতিক অবস্থার জন্য। আমি জয়েন করি TIFR, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ। সেখানে একটা বড় প্রজেক্ট হচ্ছিল GMRT বলে, জায়ান্ট মিটারওয়েভ রেডিও টেলিস্কোপ। সেখানে প্রফেসর জয়ন্ত নালিকার, তারপর খুব বড় অ্যাস্ট্রোফিজিসিস্ট, তারপর গোবিন্দ স্বরূপ, ওনারা ছিলেন। ওনাদের সাথে দেখা হওয়ার পর, কথাবার্তা বলার পর আমার মনের ভেতরে চিরদিনই একটা ছিল যে পড়াশোনা আরও করতে হবে। কিন্তু ওনাদের সান্নিধ্যে এসে সেই সেই ব্যাপারটা আরও বেড়ে যায়। তখন আমি অ্যাপ্লাই করি বিদেশে যাওয়ার জন্য। গিয়ে আমি প্রথমে ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়াতে যাই। সেখানে গিয়ে মাস্টার্স করার পর তারপর আমি ক্যালটেকে আসি, যে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি। আমার ভাগ্যও বলতে পারেন যে আমি ওখানে চান্স পাই, কেন ওটা হচ্ছে পৃথিবীর খুব অন্যতম নামী একটা ইউনিভার্সিটি। সেখানে চান্স পাওয়া আমার নিজের ভাগ্য ছিল। তা ওখানে গিয়ে দেন আই অ্যাকচুয়ালি স্টার্টেড যে বিভিন্ন রকমের সব নোবেল লরিয়েটদের সান্নিধ্যে এসে আমার চোখ খুলে যায়। তখন মনে হয় যে হ্যাঁ, আর কিছু সত্যিই করতে হয়তো পারবো। তখন আমি যখন পিএইচডি আমার শেষ হয়ে আসছে, সেই সময় একদিন হঠাৎ নাসার ফোন আসে, নাসা থেকে, যে ওরা আমার সম্বন্ধে জানতে পেরেছে, আমার কাজ সম্বন্ধে জানে, আমি নাসায় জয়েন করতে আগ্রহী কিনা।
ভাগ্য ভালো ছিল সেই সময় আমাদের ভিডিও ফোন ছিল না, তাহলে দেখতে পারতো আমি জাম্পিং আপ অ্যান্ড ডাউন। সেটা ছিল আমার একটা জীবনের স্বপ্ন। তাই তারপর থেকে নাসায় আমি জয়েন করি। আর ওখানে যাওয়ার পর থেকে এখনও মনে হয় যে প্রতিদিনই আমার প্রথম দিন, মানে এত একটা এক্সাইটমেন্ট। এমনই একটা জায়গা যেখানে নতুন নতুন জিনিস ঘটছে যে কখনো পুরনো মনে হয় না। কোনো বৃষ্টির দিন সোমবার সকালে ঘুম থেকে উঠে মনে হয় না আবার অফিস যেতে হবে। খুব ভালো লাগে। তুলনা করাটা ঠিক নয়, তবে আপনারা জানেন যে আমাদের ইসরো অসাধারণ কাজ করছে। আবার চন্দ্রায়ন 3-তে আমাদের সাফল্য যে হয়েছে, আমার অনেক বন্ধুবান্ধবরা ইসরোতে কাজ করে, আমার ক্লাসমেটরা ওই ইসরোতে আছে। ইসরো যারা ওখানে রয়েছেন বিজ্ঞানী বা ইঞ্জিনিয়ার, তাদের সাথে আমাদের নাসার সাথে খুব ভালো একটা রিলেশনশিপ আছে ইসরোর। আমরা নাইসার প্রজেক্ট করছি, নাসা ইসরো সার, যেটা আমাদের সেটা লঞ্চ হবে আগামী বছর। তাই ইসরো খুব ভালো কাজ করছে, খুব এগোচ্ছে, সেটাই সবচেয়ে বড় ব্যাপার। সেই জন্য চাই হচ্ছে আপনাদের সবার একটা পুশ, যে আপনারা গভর্নমেন্টকে বলুন ইসরোকে যেন আরও ফান্ড দিয়ে আরও যেন বড় কাজ করার জন্য উদ্বুদ্ধ করতে পারি আমরা সবাই, তবেই আমরা সেটা কাজ হবে। প্রসঙ্গে যদি বলা যায় যে মহাকাশে বিজ্ঞানের সরণিতে আপনি ভারতবর্ষকে ঠিক কোন জায়গায় রাখবেন বলে মনে হয়? ভারত তো অনেকটাই এগিয়ে, কেননা দেখুন ভারত মহাকাশের ব্যাপারে খুব অল্প কিছু সংখ্যক দেশ আছে যারা কি না এই সমস্ত ব্যাপারে সাফল্য পেয়েছে। ভারতবর্ষ তাদের অন্যতম। যে আমরা যে চাঁদে গিয়ে ল্যান্ড করার ব্যাপারটা, সেটাও একটা সাউথের দিকে আর অন্য জায়গায়, মানে যেখানে আগে কেউ যায়নি, সেটা ভারত প্রথম দেখালো করে ইসরো। তার ফলে ভারত অনেকটাই এগিয়ে। তবে আমাদের আরও আমরা করতে পারি। আমার আশা যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, সেই আশাতেই চেয়ে আছি। আমাদের ইসরো এগোচ্ছে সেই দিকেই। এই বছরে বা আগামী বছরে দুজন ভারতীয় তারা যাবেন মহাকাশে, অনেক দূরে যাবেন। এইটা একটু কীভাবে এটা হচ্ছে, এটা যদি নাসার সঙ্গে একসঙ্গে। হ্যাঁ, কেন গগনায়ন মিশন যেটা হচ্ছে তাতে যে অ্যাস্ট্রোনটকে পাঠানো হবে, সে ভারত এই প্রথমবার আসলে পাঠাবে অ্যাস্ট্রোনট। আগে আমাদের গেছে, রাকেশ শর্মা গেছে, সেটা নাসার তরফ থেকে। কিন্তু আমাদের নিজেদের স্পেসক্রাফট নিয়ে ভারতবর্ষের যে গগনায়ন মিশন হচ্ছে, ইজ এ বিগ স্টেপ ফরওয়ার্ড। কেননা কখন মানুষকে যখন আকাশে পাঠানো হয়, তার জন্য যে ধরনের সেফটি প্রিকশন নিতে হয় সেটা অনেকটা ডিফারেন্ট তার থেকে রোবটিক মিশনের থেকে। আর তার জন্য যে ধরনের সেফটি প্রিকশন নেওয়া দরকার সেগুলো করছে ইসরো, সেগুলো সব চেষ্টা করছে। আর আমার মনে হয় তো আমরা সাকসেসফুল হবই। And that's why we found only 5,000, because we don't have the technology to move beyond that. We'll have to do lot more work to know more. Those planets that we are talking about, as I said, are our places. But is there a possibility of life in our own solar system? What do you think? Let's look around. What you are seeing here is a moon of Saturn called Enceladus. Enceladus is a very cold planetary body. But you can see here water is gushing out from there. What you see is water is gushing out. This was detected by one of the instruments that actually I was involved in. I developed that instrument and we detected that Enceladus থেকে জল বেরোচ্ছে. If water is coming out, is a cold planetary body, there has to be a source of energy. If so, there is water, there is energy, is there life? What is this coming out? We don't know. So NASA is actually planning a mission to go there and find out what else is coming out. Is there any form of life? Is there any organic materials? We don't know. There could be possibility of life in Enceladus. We don't know yet. Another very interesting planetary body where there could be life is Europa. Europa is the moon of Jupiter. And again, it is a very cold planetary body. Scientists believe that there is a liquid water ocean in Europa, on top left that you see, water ocean under thick ice shell. The thickness of the ice shell is about 15 kilometers to 100 kilometers. If there is a liquid water ocean, which means there has to be a mantle source of energy that is keeping the water in liquid form. It's a very cold planetary body. Is there water, energy? Is there life? So NASA is planning to have a go there and find out. Now, as a NASA scientist, I come to you. A lot of students are here.
We say, আমরা যাচ্ছি ইউরোপতে. So what kind of instrument you want to build to find out if there is life there? What kind of instrument you are going to build? Obvious answer হবে, we can send a drill, we drill a hole, load a bucket, and see if there is any fish. All of us like fish. The problem is, it takes about 7 years to go to Europa. It's far off. And when you send a mission like this to one of these planets, total amount of power, energy that we have is about 400 watts. 400 watts of 4 light bulb. You cannot have a drill to drill through 15 to 100 kilometers of ice with 400 watts. So we'll have to think differently. So what happens is, it turns out there are a lot of cracks on this ice, and all the material that will seep all the way to the top. But Europa is so cold, it freezes. However, it's very close to Jupiter, and Jupiter has very high magnetic field from the radiation. And that radiation actually sparks all the material that are on the surface, it comes in the atmosphere. And you can do very high resolution spectroscopy to see what is there on the in those atmosphere. The material যেগুলো উপরে আসছে, ওর মধ্যে কি আছে? Organic material আছে. Organics does not necessarily mean life, but it's a precursor to life. So we are actually trying to do exactly that. We are sending instrument to do that, to find out if they are life. After that, we use some thrusters to slow us down. You can see that, thrusters. And then you cannot have the thruster all the way to the ground. Why? Because your instrument is mounted at the bottom of the spacecraft. And if you have the thrusters, Mars has a lot of stones and dust. Thruster, all these stones and dust will come up and destroy your instrument. So we came up with a great technology, a sky crane. So your spacecraft hovers around at certain height. সেখান থেকে একটা crane আমাদের spacecraftটাকে নিচে নামিয়ে, and then the cords are cut and it flies away. And we are doing it on another planet, which is 250 million kilometers away. Think about it, it's not easy to accomplish those things. But we have been very successful, and we land there, and we are doing amazing stuff. This is the Perseverance rover that was in our lab at JPL just before we actually backed it up and sent it. It has a lot of very complicated instruments to do experiments. Why we are going there? We are trying to find out, is there life on Mars today? Was Mars ever habitable? মার্সে কি কোনো জীবন আছে বা আগে কখনো ছিল? এগুলো জানার জন্য আমরা চেষ্টা করছি। তার জন্য সব রকমের ইনস্ট্রুমেন্ট, প্রায় 12খানা ইনস্ট্রুমেন্ট আছে। One of them is actually a generator called Oxy, name of the instrument. You can do a Google search afterwards. It is generating oxygen from the atmosphere, so that in the future, if the astronauts go there, they won't have to carry oxygen from here. And also, in future we might launch something from Mars. Oxygen can be the fuel, rocket fuel. So you know what I'm going to. Now look at this. These pictures, if I tell you, the picture on the left is one of the roads in Konovo in the monsoon season. Actually, these are all from Mars, from Mongol experiments. If you look them, they look so much like our planet Earth. আর বিশেষ করে on the left যেগুলো দেখছো এটা এগুলো এই ধরনের terrain we get only when there is flowing water. জলের স্রোত যদি থাকে তখনই এই ধরনের আমরা জায়গা দেখতে পাই। তার মানে এক সময় মার্সে ফ্লোয়িং ওয়াটার ছিল মঙ্গল গ্রহে, কিন্তু এখন আমরা যখন যাই we don't see flowing water. The question is, what happened? Where did the water go? Can it happen to our own planet? And what can we do to prevent it? So these are very important big questions, and that's why we are trying to understand by going there.
we have done a lot of experiments for that. আর একটা সায়েন্সের কথা বলি, ইজ অ্যাবাউট বললাম ওয়াটার, যে আমরা বললাম যে when we for life we need water. এই বিশ্বে কি যথেষ্ট জল আছে? Is there enough water in this universe? Right, a question. It turns out যে যেখানে ওই নতুন নতুন স্টার তৈরি হয় সেখানে আমরা দেখছি ওয়াটার মলিকিউল দে ট্রাভেল এট এ ভেরি হাই স্পিড, 200,000 kilometers per hour. If you fire a bullet from AK-47 rifle, bulleটের স্পিড হচ্ছে 2,500 kilometers per hour. তার মানে these water molecules are traveling at 80 times faster. If something travels at that high speed, it will destroy হয়ে যাবে, অনেক হিট জেনারেট করে। হাওড়া থেকে বৈদ্যনাথ ঝাঁয়ের রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হুঁশ, জাগবে মানুষ।